বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনায় আমরা আলোচনা করব রাসায়নিক বন্ধন সম্পর্কে। রাসায়নিক বন্ধন রসায়ন আলোচনায় একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। বন্ধন আসসালামু শব্দ বন্ধন শব্দ দ্বারা আসলে আমরা কি বুঝি? বন্ধন শব্দ থেকে আমরা স্পষ্ট একটি ধারণা পাই দুটি জিনিসের মধ্যে সম্পর্ক। যেমন মানুষের সাথে মানুষের একটা বন্ধন কাজ করে, যেটা পারিবারিক হতে পারে বা সামাজিক হতে পারে বা অন্য কোনো ইস্যুতে হতে পারে। অনুরূপভাবে বিভিন্ন পদার্থের মধ্যে কিছু সংযোগ, কিছু আকর্ষণ কাজ করে, যেটাকে আমরা বলি রাসায়নিক বন্ধন। প্রথমে বন্ধনের কিছু প্রাথমিক ধারণা নিয়ে আসা যায়। রাসায়নিক বন্ধন বলতে একটি আকর্ষণ বলকে আমরা বুঝি। রাসায়নিক বন্ধনের মূল ধারণা হচ্ছে আকর্ষণ বল। তার মানে এটা অদৃশ্য কিছু নয়, মানে দৃশ্যমান কিছু নয়, এটা একটা অদৃশ্য জিনিস। একটা শক্তি বা কোনো একটা বল যার সাহায্যে কোনো কিছু একে অপরের সাথে যুক্ত থাকে, সেটাকে আমরা বলছি আহ রাসায়নিক বন্ধন। তো কাদের মধ্যে? দুটি পরমাণুর মধ্যে। তাহলে আকর্ষণ বলটা কাদের মধ্যে? দুইটি পরমাণুর মধ্যে ক্রিয়ারত আকর্ষণ বল। এই আকর্ষণ বলটা কখন কাজ করছে? একটা আকর্ষণ বল সেটা দুটো পরমাণুর মধ্যে কাজ করছে। কখন কাজ করছে? যখন একটি স্থিতিশীল যৌগ অণু বা মূলক গঠন করে। তাহলে অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য এটার উৎপত্তি। স্থিতিশীল অথবা অণু হতে পারে বা মূলক হতে পারে বা আয়নও হতে পারে, যদি সেই আয়নটি স্থিতিশীল হয় এটা গঠন করবে। তাহলে আমরা সহজভাবে তিনটি কথা মনে রাখতে পারি। রাসায়নিক বন্ধন হচ্ছে একটি আকর্ষণ বল যা দুটি পরমাণুর মধ্যে ক্রিয়াশীল। এখন এই জায়গাটাও পরমাণু অথবা পরমাণুর পরিবর্তে এই জায়গাটাতেও আমরা আয়ন চিন্তা করতে পারি, মূলক চিন্তা করতে পারি। পরমাণু অথবা আয়ন অথবা মূলক, তিন রকমই হতে পারে। কখন? যখন অধিক স্থিতিশীল কাঠামো গঠন করতে চায়, একটি স্থিতিশীল অণু, মূলক বা আয়ন গঠন করতে চায়, তখন সেটাকে বলা হয় রাসায়নিক বন্ধন। তাহলে এটাকে যদি আমরা একটা ফর্মাল ডেফিনিশনে নিয়ে আসতে চাই, যেটা আহ, আহ, প্রথাগত সংজ্ঞা যদি আমরা দিতে চাই, তাহলে কিভাবে দিব? আমরা বলতে পারি যে দুইটি পরমাণু বা আয়ন বা মূলকের মধ্যে ক্রিয়ারত আকর্ষণ বল যা তাদের পরস্পরের সাথে যুক্ত করে অবস্থা। এই অবস্থা বলতে আরেকটি অণু হতে পারে, আরেকটি আয়ন হতে পারে, কিংবা অন্য যে কোনো সিচুয়েশন হতে পারে। তার মানে আরেকটি স্থিতিশীল অবস্থা। এই যে ক্রিয়ারত আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে আমরা বলছি রাসায়নিক বন্ধন। এখন এই বন্ধন কিভাবে তৈরি হয়, এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, যে এই বন্ধনটা যে তৈরি হচ্ছে কিভাবে হচ্ছে এবং সেই বন্ধনটি কিভাবে তৈরি হচ্ছে তার উপর ভিত্তি করে বন্ধনের শ্রেণী বিভাগ। আমরা একটু বন্ধনের শ্রেণী বিভাগ সম্পর্কে ধারণা নিয়ে আসি। যে বন্ধন
কিভাবে তৈরি হচ্ছে। তাহলে বন্ধনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করতে গেলে আমরা রাসায়নিক বন্ধনকে যদি মানুষের সাথে তুলনা করি, যে মানুষের সাথে পারস্পরিক সম্পর্কগুলো কেমন হয় সেটার সাথে যদি আমরা একটু তুলনা করি, তাহলে আমরা জন্য বিষয়টা বোঝা সহজ। একটু খেয়াল করে দেখো, মানুষের সাথে মানুষের সম্পর্ক তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে রক্তের সম্পর্কে আমরা যেটা বলি, অর্থাৎ জন্মগতভাবে, যেমন আমার পিতার সাথে আমার সম্পর্ক বা আমার সন্তানের সাথে আমার সম্পর্ক, এটা হচ্ছে জন্মগত সম্পর্ক। দ্বিতীয় হয় কিছু বৈবাহিক সূত্রে আত্মীয় স্বজন তৈরি হয়। তৃতীয়ত সামাজিক কিছু সম্পর্ক থাকে, যেমন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক বা দুইজন শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক, বা এমনিতেই সামাজিক প্ল্যাটফর্মে বর্তমানে আধুনিক তথ্য প্রযুক্তি যুগে আমরা অনলাইন সোশ্যাল মিডিয়াতে সবাই অভ্যস্ত, এখানে একে অপরের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। এরকম তিন ধরনের সম্পর্ক আমরা বিবেচনা করতে পারি। অনুরূপভাবে দুটি পরমাণুর মধ্যে যে ক্রিয়ারত আকর্ষণ বল বা সম্পর্ক, এই সম্পর্কটাও জাস্ট বোঝার সুবিধার্থে তিন রকম ভাবে আমরা চিন্তা করতে পারি। একটি হচ্ছে সমযোজী বন্ধন, যা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার একটা জিনিস। সেটা হচ্ছে সমযোজী বন্ধন, যে বন্ধনটাকে আমি সাধারণত জন্মগত সম্পর্কের সাথে তুলনা করে থাকি। দ্বিতীয়ত আয়নিক বন্ধন, যেটাকে আমি বৈবাহিক সম্পর্কের সাথে তুলনা করে থাকি, আয়নিক বন্ধন। আর তৃতীয়ত হচ্ছে ধাতব বন্ধন, যেটাকে আমি সামাজিক সম্পর্কের সাথে তুলনা করে থাকি। তাহলে মূলত বন্ধন তিন প্রকার, রাসায়নিক বন্ধন তিন প্রকার, সেই তিনটা প্রকার আমরা পেয়ে গেলাম এখানে: সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন এবং ধাতব বন্ধন। সমযোজী বন্ধনের মধ্যে আবার একটি বিশেষ প্রকৃতি হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন আলাদা কোনো ক্লাসিফিকেশন নয়, বরং এটি সমযোজী বন্ধনেরই একটি বিশেষ রূপ। তাহলে সমযোজী থেকে আবার আমরা এখানে আলাদা করে একটা ভাগ লিখতে পারি, যেটা একটা বিশেষ, মানে সমযোজী বন্ধনের প্রকারভেদ এভাবে আবার চিন্তা করা যাবে না। জাস্ট সমযোজী বন্ধনের একটি বিশেষ রূপ হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন। এখন এছাড়াও বন্ধন নামে আরেকটি শব্দ আমরা জানি, আমরা শুনেছি, হাইড্রোজেন বন্ধন বলে একটা কথা আমরা বলি। হাইড্রোজেন বন্ধন নামে বন্ধন, কাজে বন্ধন না। এটি একটি বিশেষ ঘটনা, যা আমরা এটাকে যদিও বলি বন্ধন, হাইড্রোজেন বন্ধন বলি, কিন্তু এটি প্রকৃত অর্থে রসায়নের বিবেচনায় পারফেক্ট কোনো বন্ধন নয়, এটি একটি আন্তঃআণবিক আকর্ষণ বল। মূলত রাসায়নিক বন্ধন তিন প্রকার: সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন এবং ধাতব বন্ধন। আর সন্নিবেশ সমযোজী বন্ধন সমযোজী বন্ধনের একটি বিশেষ রূপ। তাহলে এখন আমরা বন্ধনের পরবর্তী বিষয়টা, যে একটা একটা করে এই যে তিনটা বিষয় আমরা শিখলাম, ধাতব, আয়নিক, সমযোজী, এই বিষয়গুলোকে আমরা একটু শিখবো, এবং এই যে তিনটা মানুষের সাথে সম্পর্কে যে বিষয়, এটার সাথে তুলনা করে শিখবো, ইনশাআল্লাহ বুঝতে আমাদের সুবিধা হবে। প্রথমে আমরা শিখবো ধাতব বন্ধন। ধাতব বন্ধন সম্পর্কে আমরা কি ধারণা পেতে পারি? ধাতব বন্ধন সম্পর্কে খুব সহজভাবে যদি চিন্তা করি, ধাতুর মধ্যে বিদ্যমান। ধাতব বন্ধন কোথায় বিদ্যমান? ধাতুর মধ্যে। তাই আমাদেরকে জানতে হবে ধাতু কারা। ধাতু সম্পর্কে আমাদের একটু পরিচয় জানতে হবে, যা অতীত ক্লাসগুলোতে আমরা জেনেছি। পর্যায় সারণীতে এখন পর্যন্ত আবিষ্কৃত সরি পরে আসছে যে বিষয়ে আলোচনা করছিলাম, তাহলে ধাতব বন্ধন বুঝতে হবে ধাতু। পর্যায় সারণীতে যে 118টি মৌল আবিষ্কৃত হয়ে আছে, এর মধ্যে 92 বা 93টি মৌলকে আমরা ধাতু হিসাবে চিন্তা করি। কারণ কিছু ধাতু আবার ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে, যার কারণে একটু কনফিউশন তৈরি হয়ে আছে আমার।
আপাতত 92টা সংখ্যাটা আমরা সাধারণত বলে থাকি, 92টি মৌলকে ধাতু বলি। ধাতু কাদেরকে বলি? যাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। এরকম প্রথমত যারা ইলেকট্রন ত্যাগের প্রবণতা দেখায়, যারা ব্যতিক্রম একটি ছাড়া কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, যারা তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী হয়, যাদেরকে আঘাত করলে টুংটাং শব্দ হয়, যাদের তল পৃষ্ঠতল উজ্জ্বল হয় অর্থাৎ আলোর প্রতি সংবেদনশীল হয়, এরা ঘাত সহ হয়, নমনীয় হয়। এই সকল বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে যে সকল মৌল, তাদেরকে আমরা ধাতু বলি। এখন ধাতুর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করার পিছনে মূল কারণই হচ্ছে ধাতব বন্ধন। ধাতুতে ধাতব পরমাণু সমূহ তাদের সর্ববহিস্থ স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে। আমরা যদি এখানে একটু কল্পনা করি, কতগুলো পরমাণুকে বিবেচনা করি, মনে করি যে এগুলো একটা পরমাণু, এখানে পাশাপাশি আমি কতগুলো সার্কেল দিয়ে আপাতত বোঝানোর চেষ্টা করছি যে এইগুলো এক একটা পরমাণু একটা ধাতব কাঠামোর মধ্যে তারা সুসজ্জিত অবস্থায় আছে। সেটা একটা লোহার টুকরা হতে পারে, একটা স্বর্ণের টুকরা হতে পারে, কিংবা এক টুকরা সোডিয়াম হতে পারে, বা যে কোনো ধাতব মৌল হতে পারে, যেখানে অনেক পরমাণু সন্নিবেশিত অবস্থায় আছে। এখন তারা তাদের প্রত্যেকের যোজ্যতা স্তর থেকে একটি হোক বা একাধিক হোক ইলেকট্রন ত্যাগ করে। আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকের যোজ্যতা স্তর থেকে একটি করে ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ করার ফলে প্রতিটি ধাতব পরমাণু নিজেরা ধনাত্মক চার্জ যুক্ত আয়নে পরিণত হবে। তার মানে প্রতিটি পরমাণু ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে এবং প্রতিটি পরমাণু থেকে ইলেকট্রন বের হচ্ছে। এই যে ইলেকট্রনগুলো বের হচ্ছে, এখন এই ইলেকট্রনগুলো তো এখানে অন্য কেউ নিচ্ছে না, কারণ আমরা শুধুমাত্র একই মৌল একটা নির্দিষ্ট ধাতুর ভেতরের পরমাণুগুলো নিয়ে চিন্তা করছি, তাহলে এই ইলেকট্রনগুলো গ্রহণ করার কেউ নেই। তখন ইলেকট্রনগুলো ধাতব পরমাণু মধ্যে সঞ্চরণশীল অবস্থায় থাকে। ইলেকট্রনগুলো ধাতব কাঠামোতে সঞ্চরণশীল অবস্থায় থাকে। সঞ্চরণ মানে কি? সঞ্চরণ মানে হচ্ছে এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হওয়া। তার মানে ইলেকট্রন এক পরমাণুতে আছে, সেখান থেকে লাফ দিয়ে আরেক পরমাণু, এখান থেকে লাফ দিয়ে আরেক পরমাণু, সেখান থেকে লাফ দিয়ে আরেক পরমাণু, এইভাবে যে চলছে, এই বিষয়টিকে আমরা বলি সঞ্চরণশীল অবস্থা। তাহলে ইলেকট্রনগুলো সঞ্চরণ অবস্থায় আছে, ধাতব পরমাণুগুলো যার যার অবস্থানে আছে। এটাকে আমরা তুলনা করতে পারি, ইলেকট্রনটাকে পানির মতো তুলনা করতে পারি এবং ধনাত্মক পরমাণুগুলোকে সেখানে ভাসমান বস্তুর মতো তুলনা করতে পারি, যেন ঋণাত্মক সমুদ্রে ধনাত্মক নৌকাগুলো ভেসে বেড়াচ্ছে। এই অবস্থায় এখানে একটা মজার বিষয় ঘটে, সেটা হচ্ছে একটা ইলেকট্রন তার পাশে থাকা অনেকগুলো ধাতব আয়নের দিকে আকৃষ্ট হয়, কারণ ঋণাত্মক এবং ধনাত্মক জিনিস কাছাকাছি অবস্থান করলে তাদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবেই, যেটা কুলম্বের সূত্র থেকে আমরা ডিটেলস জেনেছি। তাহলে সঞ্চরণশীল ইলেকট্রনগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ইলেকট্রন তার চতুর্দিকে থাকা অসংখ্য ধনাত্মক আয়নের মধ্য থেকে অনেকগুলো ধনাত্মক আয়নের দিকে আকর্ষণ অনুভব করে। এটি একটি বিষয় আমরা জানলাম। আরেকটি বিষয় হচ্ছে, অপর যে ধনাত্মক আয়নকে যদি আমরা চিন্তা করি, ইলেকট্রনের মতোই একটি ধনাত্মক আয়নও অনেকগুলো ইলেকট্রন দ্বারা আকর্ষণ অনুভব করে। তাহলে প্রতিটি ইলেকট্রন অনেকগুলো ধনাত্মক আয়নকে, প্রতিটি ধনাত্মক আয়ন অনেকগুলো ইলেকট্রনকে আকর্ষণ করছে। এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বল ধাতব পরমাণু গুলোকে একে অপরের সাথে দৃঢ়ভাবে যুক্ত রাখে। এই আকর্ষণ বলটাকে আমরা বলছি ধাতব বন্ধন। তাহলে এক্ষেত্রে আকর্ষণ বলটা সামগ্রিক, কোনো একটা নির্দিষ্ট পরমাণুর সাথে আরেকটি নির্দিষ্ট পরমাণুর নয়, বরং অসংখ্য ধনাত্মক আয়ন এবং অসংখ্য ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন এর মধ্যে সামগ্রিক একটি আকর্ষণ বল, যা ধাতব পরমাণুগুলোকে একে অপরের সাথে দৃঢ়ভাবে যুক্ত রাখে। এই আকর্ষণ বলকে আমরা বলছি ধাতব বন্ধন। দেখো, সামাজিক ব্যবস্থায় আমরা সবাই ফেসবুক ইউজ করি। ফেসবুকে তুমি আমার ফ্রেন্ড,
দেন তোমার সাথে আরেকজন ফ্রেন্ডশিপ, যেটাকে আমরা মিউচুয়াল ফ্রেন্ডশিপ বলছি। আমরা যখন ফেসবুকে কোনো একটা বিষয় লিখছি, সেটা যদি পাবলিক শেয়ার দিই, তাহলে যারা আমার বন্ধু না, তারাও কিন্তু অনেকেই দেখছে। আর আমার কোনো এক বন্ধু সেখানে কমেন্ট করেছে, দেন তার বন্ধুর ওয়ালেও সেটা ভিজুয়াল হচ্ছে। তার মানে কি, সামগ্রিক একটা সম্পর্ক এখানে তৈরি হচ্ছে। সিমিলারলি ধাতব বন্ধনে তাই, এরা সবাই সামাজিক মানুষের মতো আচরণ করছে, সবার সাথে সবার মিলে একটা সম্পর্ক। এটাকে আমরা বলছি ধাতব বন্ধন। এই বন্ধনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যটা হচ্ছে বন্ধনের বৈশিষ্ট্য। বন্ধনের বৈশিষ্ট্য কি? বন্ধনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন মেঘের ঘনত্ব সব জায়গায় সুষমভাবে বিস্তৃত থাকে। ইলেকট্রন মেঘের ঘনত্ব বিস্তৃত থাকে, কোনো একটা জায়গায় আটকানো নয়, ইলেকট্রন মেঘের ঘনত্ব বিস্তৃত থাকে। এটাই হচ্ছে ধাতব বন্ধনের বৈশিষ্ট্য। আর এই বন্ধনের কারণে ধাতুর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এরা কেলাস গঠনে থাকে। তার মানে ধাতব পরমাণুগুলো একে অপরের থেকে একটা সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে অবস্থান করে। এরা তাপ ও তড়িৎ সুপরিবাহী হয়। কেন? এই যে ইলেকট্রনগুলা যেহেতু সঞ্চরণশীল, এক স্থান থেকে আর এক স্থানে চলাচল করতে পারে, এই কারণে এরা তাপ এবং তড়িৎ সুপরিবাহী হয়। অর্থাৎ সঞ্চরণশীল ইলেকট্রন তড়িৎ প্রবাহ এবং তাপের প্রবাহ বহন করে। এরা নমনীয় এবং ঘাত সহ হয়। নমনীয় এবং ঘাত সহ। নমনীয় এবং ঘাত সহ এই কথা দুটোর অর্থ হচ্ছে এদেরকে তাপ প্রয়োগ করলে অথবা চাপ প্রয়োগ করলে, অর্থাৎ আঘাত করলে, যে কোনো ভাবে বল প্রয়োগ করলে এরা সহজে বিচ্ছিন্ন হয় না, বরং এদের আকৃতির পরিবর্তন ঘটে। যেমন আমি যদি একটা লোহার গোল কোনো বস্তু নিই, তার উপরে হ্যামার দিয়ে জোরে আঘাত করি, তাহলে গোল জিনিসটা হয়তো চ্যাপ্টা হয়ে যাবে, কিন্তু ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে না। একটা কাচের বলকে যদি আমি আঘাত করি, ভেঙে টুকরা টুকরা ছোট ছোট টুকরা বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু একটা লোহার বলে যদি আমি আঘাত করি, বলটা কি হবে? চ্যাপ্টা হয়ে যাবে। এই যে চ্যাপ্টা হয়ে যাওয়া, এই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে নমনীয়তা। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা উপরে যে ক্রিস্টাল স্ট্রাকচারটা এঁকেছি, এটাকে যদি আমরা দেখে চিন্তা করি, আমি যদি কোনো একটা বরাবর আঘাত করি, মনে করো এটা হচ্ছে আঘাতের দিক, তাহলে যেই বরাবর আঘাত করব সেই বরাবর একটা লেয়ারে আঘাত পাচ্ছে, বাট সেই লেয়ারটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না। কেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না? কারণ হচ্ছে এটা কোনো একটি ইলেকট্রনের সাথে যুক্ত না, অনেক ইলেকট্রনের সাথে যুক্ত। আর একটা ইলেকট্রন থেকে বিচ্ছিন্ন হলেও আর একটা ইলেকট্রন তাকে ঠিকই ধরে রাখছে। যেমন আকৃতির পরিবর্তন ঘটছে, শেপ চেঞ্জ হচ্ছে, বাট ভেঙে সহজে বিচ্ছিন্ন হচ্ছে না। এটা হচ্ছে তার ঘাত সহতা এবং নমনীয়তা। এটা আলোক উজ্জ্বল হয়, যেটাকে ইংরেজিতে আমরা বলি লাস্ট্রাস। ধাতব সমূহ উজ্জ্বল হয়। এটা দেখতে উজ্জ্বল কেন হয়? কারণ এই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল ইলেকট্রন থাকার কারণে যখন এর পৃষ্ঠতলে আলো আপতিত হয়, এই আলোর কিছু অংশ ইলেকট্রন কর্তৃক শোষিত হয় এবং পরের মুহূর্তে আবার ওই ইলেকট্রন শক্তি বিকিরণ করে। এই শোষণ এবং বিকিরণের কারণে আমরা এখানে ধাতুর পৃষ্ঠতলকে উজ্জ্বল দেখি। অনেক সময় স্টুডেন্টরা প্রশ্ন করে, স্যার লোহা তো দেখতে কেমন যেন ময়লা ময়লা, কেমন ফেড দেখা যায়, উজ্জ্বল তো দেখায় না। আসলে আমরা যেটা দেখি এটা তো লোহার মূল বর্ণ না, আমরা যেটা দেখি এটা মরিচা। লোহার টুকরাকে যদি তাৎক্ষণিক কাটা হয়, একটা লোহার রড যখন মিস্ত্রিরা কনস্ট্রাকশনের কাজ করে তখন কাটে, যেই জায়গাটায় কাটলো, মনে করো একটা লোহার রড এই জায়গাটায় কাটলো, ঠিক ওই মাথাটা দেখতে দেখবা যে উজ্জ্বল চকচকে দেখা যায়। এরপরে বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে ফেরিক অক্সাইড ফর্ম করে, দেন এটাকে তখন অনেকটাই মলিন দেখায়। যাই হোক, তাহলে আমরা এখানে একটা ধারণা পেলাম। তো ধাতু এবং ধাতব বন্ধন সম্পর্কে আমাদের এতটুকু ধারণা থাকা প্রয়োজন। উল্লেখ্য যে আমাদের উচ্চ মাধ্যমিক যে নির্ধারিত বইগুলো আছে, এই বইগুলোতে ধাতব বন্ধন সম্পর্কে খুব সামান্য তথ্য আছে, যেমন বিস্তারিত তথ্য নেই, কিন্তু বিভিন্ন প্রয়োগিক ক্ষেত্রে আমাদের ধাতব বন্ধন সম্পর্কে ধারণার প্রয়োজন হয়। এই কারণে ধাতব বন্ধন সম্পর্কে অবশ্যই আমরা ক্লিয়ার ধারণা রাখতে চেষ্টা করব।
যতটুকু আমি বললাম এতটুকু মাথায় রাখতে হবে, প্রয়োজনে এই অংশটুকু আরেকবার রিভিউ করে নিতে হবে, এবং ভবিষ্যতে কোনো প্রশ্ন অ্যারাইজ করলে নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে আমরা আয়নিক বন্ধন সম্পর্কে জানবো। আয়নিক বন্ধন সম্পর্কে একটু দেখবো, তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেন আয়নিক বন্ধন, এখন আমরা কথা বলবো আয়নিক বন্ধন নিয়ে। আয়নিক বন্ধনটাকে আমি তুলনা করেছিলাম মানুষের কন্টাক্ট রিলেশনের মধ্যে। এখন এই রিলেশনটা তৈরি করা যায়, ভেঙে ফেলা যায়। আর এই রিলেশনটা তৈরি করতে হলে সেখানে কিছু লেনা দেনার প্রয়োজন হয়। যেমন বৈবাহিক সম্পর্কের সাথে আমি একটু তুলনা করেছিলাম। দুটো মানুষের মধ্যে যখন সম্পর্ক তৈরি হয় সেখানে কিছু কন্ট্যাক্ট হয়, কিছু এগ্রিমেন্ট হয়, কিছু লেনদেন হয়। আইনিক বন্ধনটা এরকম, কিছু লেনদেন হয় সেখানে। একটি পরমাণু তার সর্বশেষ শক্তি স্তর বা যোজ্যতা স্তর থেকে যদি একটি ইলেকট্রন অন্যকে দিয়ে দেয়, তাহলে সে ধনাত্মক আয়নে পরিণত হবে। আমরা ধরে নিচ্ছি এটি একটি পরমাণু যার যোজ্যতা স্তরে একটি ইলেকট্রন আছে, এটাকে যোজ্যতা স্তর ধরলাম। দেন এর ভেতরে আমি আরেকটা শক্তি স্তর বিবেচনা করছি, যে এটা হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি স্তর। লাল রং দিয়ে অভ্যন্তরীণ শক্তি স্তর বোঝাচ্ছে, সবুজ রং দিয়ে আমি যোজ্যতা স্তর বোঝাচ্ছি। দেন অন্য আরেকটা ইলেকট্রন, অন্য আরেকটা পরমাণু, এখানে একটা পরমাণু ধরে নিচ্ছি তার যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে, তবে কম আছে, অষ্টক পূর্ণ নেই। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ইলেকট্রন আছে বিবেচনা করছি। আর আমরা আরেকটা যে পরমাণু নিয়ে চিন্তা করছি তার যোজ্যতা স্তরে একটি ইলেকট্রন আছে বিবেচনা করছি। এর ভেতরের স্তরে ধরে নিচ্ছি যে আটটা ইলেকট্রন থাকতে পারে। এখন অধিক স্থিতিশীলতা অর্জনের সুবিধার্থে এই প্রথম পরমাণুর যোজ্যতা ইলেকট্রনটি দ্বিতীয় আরেকটি পরমাণুর যোজ্যতা স্তরে প্রবেশ করলো। প্রথম পরমাণুর ইলেকট্রনটি দ্বিতীয় আরেকটি পরমাণুর যোজ্যতা স্তরে প্রবেশ করলো। প্রবেশ করার দ্বারা কি হলো, প্রথম পরমাণুর এই ইলেকট্রনটি এখান থেকে নাই হয়ে গেল, এবং এটা তখন দ্বিতীয় পরমাণুতে এসে আমরা ইলেকট্রনটিকে খুঁজে পেলাম যে দ্বিতীয় পরমাণু যোজ্যতা স্তরে ইলেকট্রনটি প্রবেশ করেছে। তাহলে এই অতিরিক্ত ইলেকট্রনটি পাওয়ার কারণে দ্বিতীয় পরমাণুটি ঋণাত্মক চার্জ যুক্ত হলো, এবং প্রথম পরমাণুটি তখন ধনাত্মক চার্জ যুক্ত হলো। এই অবস্থায় এই যে ধনাত্মক ঋণাত্মক দুটি আয়ন পাশাপাশি অবস্থান করছে, এই দুটি আয়নের মধ্যে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে, যার মাত্রা সম্পর্কে আমরা কুলম্বের সূত্র থেকে পাই। এই যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা তৈরি হলো, এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটাকেই বলা হচ্ছে আয়নিক বন্ধন। ক্রিয়ারত স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটাকেই বলা হচ্ছে আয়নিক বন্ধন। এখন আয়নিক বন্ধনের আবার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য? ইলেকট্রন মেঘের ঘনত্ব, ইলেকট্রন মেঘের ঘনত্ব কোনো একটি পরমাণুতে অধিক থাকে, কোনো একটি পরমাণুতে অধিক থাকে, আর অপর পরমাণুতে কম থাকে। একটি পরমাণুতে অধিক থাকে, অপর পরমাণুতে কম থাকে। এটা হচ্ছে আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য। যেমন ধাতব বন্ধনের সাথে যদি আমরা তুলনা করি, ধাতব বন্ধনে বলেছিলাম যে ইলেকট্রন মেঘের ঘনত্ব বিস্তৃত থাকে, আর এক্ষেত্রে কোনো একটি পরমাণুতে ইলেকট্রন মেঘের ঘনত্ব আটকে যায়। যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি থাকে সেটাকে আমরা কি বলি? অ্যানায়ন বলি। যেটাতে বেশি থাকে সেটাতে অ্যানায়ন বলি। আর যেখানে কম থাকে সেটাকে আমরা কি বলি?
সেটাকে আমরা ক্যাটায়ন বলি। অ্যানায়ন এবং ক্যাটায়ন দুটা জিনিসের মাধ্যমে আয়নিক বন্ধন তৈরি হয়। তাহলে আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য আমরা দেখলাম। দেন আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এরাও কেলাস আকারে থাকে। ধাতুর কেলাসের সাথে আয়নিক কেলাসের পার্থক্য হচ্ছে আয়নিক কেলাস গুলা হয় ভঙ্গুর, তার মানে আঘাত করলেই ভেঙে যায়। আয়নিক কেলাস গুলা হয় ভঙ্গুর প্রকৃতির, আঘাত করলে এটা ভেঙে যাবে। কঠিন অবস্থায় তাপ এবং তড়িৎ অপরিবাহী হয়। কঠিন অবস্থায় তড়িৎ অপরিবাহী হয়, অর্থাৎ যদিও এখানে চার্জ থাকে কিন্তু চার্জ গুলা নড়াচড়া করতে পারে না, চার্জ গুলো অ্যাকচুয়ালি স্থির আটকে আছে, বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা থেমে আছে, আয়ন গুলো চলতে পারছে না, এই জন্য এটা তড়িৎ অপরিবাহী হয়। কিন্তু গলিত বা দ্রবীভূত জলীয় অবস্থা, দ্রবণে তড়িৎ সূক্ষ্ম ভাই। গলিত বা দ্রবীভূত অবস্থা দুটো হতে পারে, জলীয় দ্রবণ হতে পারে, আবার মানে মোল্টেন অবস্থায় হতে পারে। তাপ প্রয়োগের মাধ্যমে যদি এটাকে তরলে পরিণত করা হয় সে অবস্থায় এটা তড়িৎ পরিবহন করতে সক্ষম হয়। এটি পোলার দ্রাবকে অতিমাত্রায় দ্রবীভূত হয়, আর অপোলার দ্রাবকে এদের দ্রাব্যতা কম হয়। পোলার দ্রাবকে অধিক মাত্রায় দ্রবণীয় হয় এবং সেই দ্রবণ এবং তরল দশাগুলো তড়িৎ পরিবাহী হয়। এই হচ্ছে মোটামুটি আয়নিক যৌগের বৈশিষ্ট্য। আর এদিকে সবুজ কালি দিয়ে যেটা লিখলাম এটা হচ্ছে আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য। এখন আয়নিক যৌগ সব সময় গঠিত হয় না। আয়নিক যৌগ গঠিত হওয়ার জন্য দেখো মোটের উপরে তিনটা কাজ করতে হচ্ছে। প্রথম কাজ কি, কোনো একটা পরমাণুকে ইলেকট্রন ত্যাগ করতে হচ্ছে, এটাকে আমরা যদি বলি 1 নম্বর কাজ, যে একটা পরমাণুকে ইলেকট্রন ত্যাগ করতে হচ্ছে। দ্বিতীয় কাজ কি, সেই ইলেকট্রনটা অপর কোনো পরমাণুকে অবশ্যই গ্রহণ করতে হচ্ছে, গ্রহণ না করলে হবে না। তৃতীয় কাজ কি, যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন দুটো তৈরি হলো তারা একসাথে এসে যুক্ত হতে হচ্ছে। তাহলে এই তিনটা ক্ষেত্রেই শক্তির কিছু পরিবর্তন আছে। যেমন যখন ইলেকট্রন ত্যাগ হয় সেখানে যে শক্তির পরিবর্তন ঘটে সেটাকে আমরা শিখেছি অতীতে আয়নীকরণ শক্তি। যে শক্তির গ্রহণ হয়, ইলেকট্রন গ্রহণ হয়, ইলেকট্রন গ্রহণের কারণে যে শক্তির পরিবর্তন হয় সেটাকে আমরা শিখেছি ইলেকট্রন আসক্তি। আর এটা নতুন একটা ধারণা এখন শিখবো, দুটি আয়ন ধনাত্মক এবং ঋণাত্মক তারা যখন পরস্পর যুক্ত হয়, এই যে যুক্ত হওয়ার সময় যে শক্তি দ্বারা যুক্ত হয় সেটাকে আমরা বলি কেলাস শক্তি বা ল্যাটিস এনার্জি। কোন আয়নিক যৌগের কেলাসে যেই আকর্ষণ বল দ্বারা আয়নগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে স্থিতিশীল কাঠামো গঠন করে তাকে আমরা বলি ল্যাটিস এনার্জি বা কেলাস শক্তি। তাহলে এখানে তিনটি কাজ হয়। এই কাজ থেকে আমরা শর্তকে খুঁজে পাই যে কখন আয়নিক বন্ধন গঠন হবে। কমন সেন্স, আয়নীকরণ শক্তি বাইরে থেকে দিতে হয়, তাই আয়নীকরণ শক্তি যত কম লাগবে আমার তত আমার সুবিধা। বাইরে থেকে আমি কম শক্তি দিয়ে আয়নটাকে বানিয়ে ফেলতে পারছি, তাহলে আয়নীকরণ শক্তি যত কম হবে আয়নিক বন্ধন গঠনের প্রবণতা তত বাড়বে। দ্বিতীয়ত ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তি যত বেশি হবে তত সুবিধা, কারণ ইলেকট্রন আসক্তি আমি পাচ্ছি, ইলেকট্রন আসক্তি আমাকে দিতে হচ্ছে না, ইলেকট্রন আসক্তি আমি পাচ্ছি। যত বেশি শক্তি আমি পাবো তত আমার জন্য বেনিফিট, অ্যাডভান্টেজ। কেলাস শক্তি হচ্ছে ওই শক্তি যা আয়ন গুলোকে একসাথে ধরে রেখেছে। তাহলে কেলাস শক্তি যত বেশি হবে আয়নগুলো একে অপরের সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকবে, তারা বিচ্ছিন্ন হবে না, সংসার ভাঙবে না। দ্যাট মিন্স কেলাস শক্তি যত বেশি হবে আয়নিক বন্ধন তত স্থিতিশীল হবে। তাহলে আয়নিক বন্ধন গঠনের জন্য আমরা তিনটা শর্ত পেলাম। এক, ধাতব পরমাণুর নিম্ন আয়নীকরণ শক্তি। দুই, অধাতব পরমাণুর উচ্চ ইলেকট্রন আসক্তি। তিন, গঠিত আয়নিক যৌগের কেলাসে উচ্চ কেলাস শক্তি। এই তিনটি শর্ত যেখানে পাওয়া যাবে সেখানে আয়নিক বন্ধন গঠিত হবে এবং আয়নিক বন্ধনের গঠনের মাধ্যমে যে যৌগটা আমরা পাবো সেই যৌগটা অধিক স্থিতিশীলতা অর্জন করবে।
আমরা বলছি যে আয়নিক যৌগগুলো পোলার দ্রাবকে অধিক দ্রবণীয়। একটু মনে করে দেখো, এটা পূর্ব একটা ক্লাসে আলোচনা হয়ে আছে। কোথায় আলোচনা হয়েছে? প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন চ্যাপ্টারটা যখন আমরা আলোচনা করেছিলাম, দ্রাবকে দ্রবের দ্রবীভূত হওয়ার কৌশল, এই আলোচনা করার সময় সেখানে আমরা বলেছিলাম। এগেন আমরা আলোচনা করি। তাহলে আমরা প্রথমে বলছি আয়নিক যৌগে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো পাশাপাশি যুক্ত হয়ে তৈরি হয়। আমরা এখানে কতগুলো আয়নকে কল্পনা করি। জাস্ট এটা আমাদের কল্পনার আয়ন। আমরা লাল রং দ্বারা যে বৃত্তগুলো আঁকছি, ধরে নিচ্ছি এগুলো সব ধনাত্মক আয়ন, ক্যাটায়ন। দেন এর পাশে আমরা নীল রং দ্বারা, আচ্ছা সবুজ দিই, লালের পাশে সবুজ, সুন্দর লাগবে দেখতে। এইগুলাকে আমরা ধরে নিচ্ছি অ্যানায়ন, ঋণাত্মক আয়ন। এবং ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো পাশাপাশি সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে থেকে আয়নিক বন্ধন গঠন করে। পোলার দ্রাবকে দ্রবীভূত। তাহলে পোলার দ্রাবক কাকে বলে? দ্রাবক হিসাবে যে পদার্থটি আমরা ব্যবহার করছি সেটা সমযোজী যৌগ হতে হবে, এবং সেই সমযোজী যৌগের এক প্রান্তে আংশিক ধনাত্মক চার্জ এবং অপর প্রান্তে আংশিক ঋণাত্মক চার্জ থাকবে। এখানে যেমন আমরা লাল রংটাকে ধরে নিলাম ক্যাটায়ন, সবুজ রংটাকে ধরে নিলাম অ্যানায়ন, এভাবে পাশাপাশি তারা অবস্থান করছে। সবগুলো আমরা এভাবে এঁকে দিতে পারি। পোলার দ্রাবকে সবচেয়ে সহজ উদাহরণ আমরা পানি নিয়ে থাকি, পানি, অক্সিজেন হ্যাঁ। এবং হাইড্রোজেন। যে অক্সিজেনটা ঋণাত্মক আধানযুক্ত থাকে, আংশিক ঋণাত্মক, এবং হাইড্রোজেন গুলো আংশিক ধনাত্মক থাকে। দ্রবণের ক্ষেত্রে, দ্রব এবং দ্রাবকের ক্ষেত্রে অবশ্যই দ্রব পরিমাণে কম থাকে, দ্রাবক পরিমাণে বেশি থাকে। তার মানে কোনো একটা আয়নিক যৌগকে যদি আমি পানিতে দ্রবীভূত করি, তাহলে অবশ্যই পানির পরিমাণই বেশি আর পদার্থের পরিমাণ কম। তাহলে পানির মধ্যে যখন আমি আয়নিক কেলাসটাকে যুক্ত করব, তখন অনেকগুলো পানির অণু এসে এই কেলাসগুলোকে নিজের দিকে টানতে থাকবে। যেমন যেমন এই কোণাটায় ধনাত্মক চার্জ আছে, মানে পানি ঋণাত্মক চার্জ যুক্ত অক্সিজেন প্রান্তগুলো এসে এই ধনাত্মক অংশটাকে নিজের দিকে টানতে শুরু করবে। তাহলে অনেকগুলো পানি অণু এসে যখন একটা আয়নকে টানছে, এই যে টানার একটা শক্তি আছে, এই শক্তিটা যদি কেলাস শক্তির চেয়ে বেশি হয়ে যায়, তাহলে কেলাসটা ভেঙে যাবে এবং এই আয়নটা বের হয়ে যাবে। বের হওয়ার ফলাফলটা কি? বের হওয়ার ফলাফলটা খুব সহজ। মনে করো এই ধনাত্মক আয়নটা বা ক্যাটায়নটা এখানে বের হয়ে চলে আসছে, নাও এখানে মনে করলাম যে ক্যাটায়নটা চলে এসেছে এবং অনেকগুলো পানির অণু, মিনিমাম ছয়টা পানির অণু এটাকে ঘিরে ধরে রেখে আছে। এখানে অক্সিজেন, হাইড্রোজেন আছে, এরকম ছয়টা পানির অণু এটাকে ঘিরে আছে। এই যে ঘিরে আছে, এটাকে বলা হয় সলভেশন, বা বাংলায় বলি আমরা দ্রাবকায়ন। সলভেশন শব্দটি ইন জেনারেল যে কোনো সলভেন্টের জন্য এটা প্রযোজ্য। সুনির্দিষ্ট পানির জন্য এখানে আমরা শব্দটাকে বলি হাইড্রেশন। তাহলে দ্রাবকের অণু দ্রবের একটি আয়নকে যে আকর্ষণ শক্তি দ্বারা ঘিরে ধরে রাখে, সেটাকে আমরা বলছি সলভেশন এনার্জি। সলভেশন এনার্জি। আর ওদিকে ল্যাটিসের মধ্যে ক্যাটায়ন আয়ন গুলো পরস্পরের সাথে যে শক্তি দ্বারা যুক্ত ছিল, সেটাকে আমরা বলেছি ল্যাটিস এনার্জি। এখন এই ল্যাটিস এনার্জি আর সলভেশন এনার্জির মধ্যে পারস্পরিক একটা প্রতিযোগিতা কাজ করবে। যদি সলভেশন এনার্জির মান ল্যাটিস এনার্জির চেয়ে বেশি হয়, তাহলে এটা দ্রবীভূত হবে, আর যদি না হয় তাহলে দ্রবীভূত হবে না। অধিকাংশ আয়নিক যৌগের ক্ষেত্রে আয়নগুলোর সাথে পানি অণুর আকর্ষণ অত্যন্ত শক্তিশালী হয়, যার কারণে পানি অণু সহজেই এদেরকে কেলাসকে ভেঙে ফেলতে পারে এবং আয়নগুলোকে পৃথক করে নিজেদের মধ্যে আটকে নেয়। ফলে আয়নিক যৌগের কেলাসটি ভেঙে আয়নগুলো পানির সাথে মিশে যায় বা দ্রবীভূত হয়। যখন আমি প্রথম ধারণা দিলাম যে বন্ধন কি, বন্ধন শব্দটা নিয়ে যখন আমরা কথা বললাম,
তখন আসলে কি বলেছিলাম? তখন আমি বলেছিলাম একটি একটা আকর্ষণ বল। তাহলে সমযোজী বন্ধন কি সেটা বলতে গেলে আমাকে আকর্ষণ বল নিয়ে কথা বলতে হবে। আকর্ষণ বলটা তৈরি হচ্ছে এভাবে যে একটি পরমাণু দেন অ্যানাদার পরমাণু, তাদের উভয়ের যোজ্যতা স্তর থেকে সমান সংখ্যক ইলেকট্রন ব্যবহৃত হচ্ছে, যেটাকে আমরা বলে থাকি শেয়ার করা। এই শেয়ারিং এর ফলাফল হচ্ছে এখানে একটা ইলেকট্রন জোড় তৈরি হচ্ছে, যে ইলেকট্রন জোড় উভয় পরমাণুর নিউক্লিয়াস নিজের দিকে আকর্ষণ করে। এই ইলেকট্রন জোড়কে উভয় নিউক্লিয়াসই নিজের দিকে আকর্ষণ করে। তাহলে এই যে আকর্ষণ বল, তাহলে আকর্ষণ বলটা কি হচ্ছে? নিউক্লিয়াস বনাম ইলেকট্রন জোড় বনাম নিউক্লিয়াস, নিউক্লিয়াস নিউক্লিয়াস বনাম ইলেকট্রন জোড় বনাম নিউক্লিয়াস। এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে আমরা বলছি সমযোজী বন্ধন। ফর্মালি কিভাবে ডিফাইন করতে পারি? ফর্মালি আমরা ডিফাইন করতে পারি যখন দুটি পরমাণু তাদের যোজ্যতা স্তর থেকে সমান সংখ্যক ইলেকট্রন সরবরাহ করে ইলেকট্রন জোড় গঠন করে, এবং এই ইলেকট্রন জোড় উভয় পরমাণুর নিউক্লিয়াস নিজেদের দিকে আকর্ষণ করার মাধ্যমে পরমাণু দুটি পরস্পরের সাথে যুক্ত হয়, তাকে সমযোজী বন্ধন বলে। আশা করি বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। তো আজকে সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আজকের আলোচনা এই পর্যন্তই। আগামী ক্লাসে সমযোজী বন্ধন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, কেন গঠিত হয়, গঠিত হওয়ার কতগুলো ধরন আছে, অনেকগুলো থিওরি আছে, এবং কোন থিওরি কিভাবে সমযোজী বন্ধনের বা সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলোকে কিভাবে ব্যাখ্যা করছে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনে এগোবে। হয়তো কয়েকটি ক্লাস লাগবে, কয়েকটি ক্লাসের মাধ্যমে পরপর আমরা সমযোজী বন্ধন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবার ক্লাসে একটা প্রশ্ন ছিল। স্যার এটা কি স্যার কলেজের ক্লাস?